অনন্ত মহারাজের বিরুদ্ধে অ্যাকশন শুরু পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। শুভেন্দু কেড়ে নিলেন অনন্তর বঙ্গ বিভূষণ খেতাব। বাংলার মাটিতে দাঁড়িয়ে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান, এ কি শুধুই এক নেতার অপরিপক্ক ঔদ্ধত্য, নাকি গভীর কোনো রাজনৈতিক চক্রান্তের অংশ? আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন ধরে লক্ষ্য করছেন, সোশ্যাল মিডিয়া খুললেই বা ফেসবুকের ফিডে হঠাৎ করেই ভেসে উঠছে অনন্ত মহারাজের কিছু বিতর্কিত, অসংলগ্ন এবং অবমাননাকর মন্তব্য। যে মানুষটা এতদিন গ্রেটার কোচবিহারের নামে উত্তরবঙ্গকে বিভক্ত করার বিচ্ছিন্নতাবাদী জিগির তুলছিলেন, আজ তিনি ভারতীয় সংসদের উচ্চকক্ষে সাংসদের চেয়ারে বসে সোজা আঙুল তুলছেন ভারতের স্বাধীনতার মূল স্থপতি ও আপামর বাঙালির হৃদয়ের স্পন্দন নেতাজি সুভাষচন্দ্র বসুর দিকে। প্রশ্ন শুধু একটা নয়, হাজারটা প্রশ্ন আজ ভিড় করছে সাধারণ মানুষের মনে। হঠাৎ করে কেন এই ধরনের প্রোপাগান্ডা ফেসবুকের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে দেওয়া হচ্ছে? এর নেপথ্যে কি তবে কোনো বৃহত্তর রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে? যাদের ন্যূনতম ঐতিহাসিক জ্ঞান নেই, যারা সাধারণ শিক্ষার গণ্ডিটুকুও ঠিক করে পার করতে পারেনি, আজ তারাই কিনা ঠিক করবেন নেতাজি দেশের জন্য কি করেছেন আর কি করেননি। রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে ইতিহাসের এই চরম অবমাননা বাংলার মানুষ আর নীরব দর্শকের মতো সহ্য করবে না। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা একে একে মুখোশ ছিঁড়ে ফেলব এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন চরিত্রগুলোর। খতিয়ে দেখব অনন্ত মহারাজের আসল ব্যাকগ্রাউন্ড, তার ক্রিমিনাল বা বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস, কিভাবে তিনি ফের উস্কে দিচ্ছেন বিচ্ছিন্নতাবাদী ভাবধারা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওর মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের জানিয়ে দিই কে এই অনন্ত মহারাজ। দেখুন, অনন্ত মহারাজ বিজেপির পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছে। এই নেতাজি বিতর্কে ইস্যু তৈরি না হলে অনন্ত মহারাজ সম্পর্কে আমিও হয়তো খুব বেশি পড়াশোনা করতাম না। এর আগেও তিনি একাধিকবার নানা বিষয় নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন, কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষ তার সম্পর্কে কমই জানে। আসুন ছোট্ট করে অনন্ত মহারাজ সম্পর্কে একটু বলে দিই। অনন্ত মহারাজের আসল নাম নগেন্দ্র রায়। নিজের পরিবার সম্পর্কে অনন্ত মহারাজ বলেন, তারা নাকি মহারাজ নরকের বংশধর, আর আসামের কামাখ্যা মন্দির নাকি তারই পূর্বপুরুষের প্রাসাদ ছিল। অনন্ত মহারাজের বাবার নাম দেবকান্ত গগেন্দ্র রায়। 1994 সালে কোচবিহারের গোসাইবাড়ির প্রাসাদে অনন্ত মহারাজের রাজ্যাভিষেক হয়। এগুলো সবই অবশ্য ওনার দাবি, কারণ অন্যান্য কয়েকটি সূত্র বলছে তিনি আসামের বাসিন্দা, আসামে একটি রিফাইনারিতে চাকরিও করতেন। কাজেই অনন্ত মহারাজকে সেই নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। আবার আগে পশ্চিমবঙ্গে এক জনপ্রিয় চ্যানেলে এক সাংবাদিকের সাক্ষাৎকার দেওয়ার সময় অনন্ত মহারাজ বলেছিলেন তিনি নাকি মহারাজই নন, তিনি নিজেকে কোনোদিনও মহারাজ বলে দাবি নাকি করেননি। অনন্ত মহারাজ তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আপনি নাকি মহারাজই নন, আপনি অসমের বাসিন্দা, এবং তার পাশাপাশি আপনি কি সত্যিই মহারাজ? দেখুন, কে কি বলে সেটা তো আবার আমি কোনোদিন বলেছি আমি মহারাজ? আমি যদি আপনি কোনোদিন শুনেছেন আমি মহারাজ বলেছি আমি? আপনি যে আমার সঙ্গে আমার সঙ্গে যে কন্ট্যাক্ট করছেন, আমি বলেছি আপনাকে আমি অনন্ত মহারাজ বলছি না, আপনার নাম তো নগেন্দ্র রায়, তা আপনাকে অনন্ত মহারাজ নামটা কোথা থেকে এলো? এটাও তো বাংলার মানুষ জানতে চায়। মানে আপনি কি রাজা, আপনি কি মহারাজ? আমাদের প্রাসাদ আছে একটা, আপনার একটা নারায়ণী সেনা আছে, আপনার একটা সেনাবাহিনী রয়েছে, আপনার কি পাসপোর্ট এবং অন্য একটা দেশও এর পরে হবে? মানে আপনি কে? আপনি আমি কে এটাকে জানতে হলে আপনাকে সন্ধান করতে হবে বিষ্ণু পুরাণ যদি মানেন তাহলে বিষ্ণু পুরাণে যেতে হবে। তো সেখানে জন্মগ্রহণ, ধরতির গর্ভের থেকে জন্ম হয়েছে বিষ্ণু রজ্জত সন্তান, জন্মগ্রহণ করছে নরকের পুত্র নাম ভগদত্তের পুত্রের নাম পুষ্পদত্ত বজ্রদত্ত। পুষ্পদত্তের ছেলের নাম হচ্ছে কান্তেশ্বর,
আর আমি গোসানিমারিতে রাজ প্যালেস আছে, সেই মহারাজা কান্তেশ্বরের বংশভূত আমি, এই নগেন্দ্র রায়, অনন্ত রায়। এখন কথা হলো, আপনি কি রাজবংশীদের জন্যই শুধু কাজ করবেন না? মানে আমি এই কথাটা এই কারণে বলছি যে আপনাকে তো বাংলার যারা বিধায়ক তারা আপনাকে নির্বাচিত করলো রাজ্যসভায়, বাংলার আপনি সাংসদ, আপনি শুধু রাজবংশীদের জন্য কাজ করবেন না? আপনি গড়িয়াহাটা, ঢাকুরিয়া, যাদবপুর, কলকাতার বিভিন্ন অঞ্চলের মানুষ, বর্ধমানের মানুষ, বাঁকুড়ার মানুষ, সবার জন্য কাজ করবেন? আপনি কি এখনো মনে করেন আপনি শুধু রাজবংশীদের প্রতিনিধি, রাজবংশীদের রাজা? সেই কথাতে বলছি, এই যে যেখানে আপনার কলকাতা বলছেন, ওটা তো আমার জায়গা, আমাদের জায়গা, আমাদের পূর্বপুরুষের ল্যান্ড। ওটা কি করে ইন্ডিয়া কোম্পানি এসে ওখানে নোংর ফেলিয়েছে, ওখানে ব্যবসা বাণিজ্য করছে গঙ্গা নদীর তীর থেকে। না, কলকাতাটা আপনাদের জায়গা কি করে বলছেন? কার রাজ্য ওটা ভাই? পুরা পশ্চিমবঙ্গটা বাই অফ বেঙ্গল কার? আপনি জিওগ্রাফিক্যালি দেখেন, এটা যদি হয় তাহলে আপনার বলেন, একদিন ডিবেট করেন না, আমি ডকুমেন্টস দেখাবো সব, কার মাটি, তখন বুঝতে পারবেন আমরা কে, তখন বুঝতে পারবেন। পুরো বাংলাদেশ আমাদের। মানে আপনি বলছেন আসলে কলকাতা শহরটা রাজবংশী, সেই হিসাবে ধরতে গেলে কলকাতা শহরেরও রাজা হতে পারেন আপনি। আমাদের সীমানা হলো পূবে উদয়গিরি, পশ্চিমে শশধর, উত্তরে পর্বতমালা, দক্ষিণে সাগর। এই টোটাল এলাকাটা আমাদের পরম্পরাগত চলে আসছে। এখন আস্তে আস্তে কুচবিহার হয়েছে, ছোট কোচ খেয়েছে, ক্ষুদ্র একটা রাজ্য হয়েছে। এখন যদি বলেন ওটা ওনাদের, এখন তো হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, এখন তো রাজা নাই, এখন আবার রাতেই সভায় গিয়ে তিনি নিজেকে রাজা বলে দাবি করতে শুরু করলেন। গণতন্ত্রের মন্দির, এখানে আপনি রাজা হয়ে আসেন, রাজতন্ত্র তো নেই। রাজসভাটা কিসের? এখানে যে রাজসভাটা আছে, রাজসভাটা কিসের? রাজাদের জন্য ওটা, ওটা আমাদের জন্য ওটা সভা। তাহলে ওটা আছে কিনা? রাজসভা, রাজাদের সভা, লর্ড আর আমরা বসতাম, আমাদের পুরোপুরি বসতে। এখানে আমি অন্যায় কি করছি? আমার করোনেশন হয়েছে, আমি কুচবিহার মানুষ আমাকে রাজা বানিয়েছে, হ্যাঁ, তাই সেই ইয়েতে আমি আসছি। আপত্তি কি? লোকের আপত্তি কি? এই 100 বছর হয়নি ভারতবর্ষ গণতন্ত্র, আমরা তো যুগ যুগ ধরে শাসন করতে যাচ্ছি, হ্যাঁ, আমাদের অস্বীকার করতে পারবে মানুষ? অর্থাৎ অনন্ত মহারাজ কখন কি বলছেন বা কখন কি করছেন তিনি নিজেই ঠিক করে জানেন না। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসা যাক। পরবর্তী সময়ে কিভাবে তাহলে প্রাসঙ্গিক হয়ে উঠলেন এই ব্যক্তি? গ্রেটার কোচবিহার পৃথক রাজ্যের দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। প্রথম জিসিপি এর প্রথম নেতা ছিলেন বংশীবদন বর্মন। 2005 সালে আন্দোলন শুরু হয়, উত্তাল হয়ে ওঠে কোচবিহার, চলে গুলি। অভিযোগ, পুলিশের গুলিতে কয়েকজন গ্রেটার সমর্থকের মৃত্যু পর্যন্ত হয়। পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকে আসে পুলিশ ফোর্স, এমনকি একজন অতিরিক্ত পুলিশ সুপার মারাও যায় আন্দোলনকে কেন্দ্র করে। সে সময় দিনহাটার ভেটাগুড়িতে দীর্ঘদিন রাস্তা অবরোধ করে বসেছিলেন গ্রেটার কোচবিহারের সমর্থকরা। নেতা তখন বংশীবদন। এরপর গ্রেফতার হন তিনি। এরই মাঝে হঠাৎ আবির্ভাব হয় অনন্তের। অসমের একটি শোধনাগারে কাজ করতেন, বাড়ি ছিল সিতাইয়ে। বংশীবদন গ্রেফতার হওয়ার পর ধীরে ধীরে আন্দোলনের রাশ নিজের হাতে নেন অনন্ত মহারাজ। ধীরে ধীরে তার পক্ষে সমর্থন বাড়ে। বাম জামানায় শেষ দিকে কোচবিহার রাজবাড়ির পেছনে গ্রেটার সমর্থকরা জড়ো হয়ে অবস্থান শুরু করে। মূলত সেখান থেকেই তার উত্থান শুরু হয়। নিজেকে মহারাজের বংশধর হিসেবে তুলে ধরেন। এরপর চকচকার কালঝারি গ্রামে তৈরি করেন প্রাসাদোপম একটি বাড়ি। রাজবংশীরা তাকে কার্যত রাজা মানতে শুরু করে দেয়। বছর 2 আগে বিজেপির টিকিটে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হন তিনি। সংসদ হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে বারবার বিজেপির অস্বস্তির কারণ হচ্ছেন অনন্ত মহারাজ। কখনো এসআইআর এর সময় তিনি বলছেন নরেন্দ্র মোদী বাংলাদেশি, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি বাংলাদেশি। কখনো আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ পুরস্কারও নিয়েছে। মাঝে মাঝে বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলে খবরে থাকা, এটা খুবই কমন হয়ে গিয়েছিল এই ব্যক্তির পক্ষে। মোট কথা, তার কর্মকাণ্ড বারবার বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে।
আর তাই পুরো বিষয়টা বোঝার পর বিজেপির উচ্চ নেতৃত্ব তাকে বেশ খানিকটা এড়িয়ে চলছিল। তাই বিজেপি জেতার পর অনন্ত মহারাজ যখন দেখলেন হালে পানি পাচ্ছেন না, তখন তিনি বিজেপিকেই গালি দিতে বসলেন। বললেন, বিজেপিকে পশ্চিমবঙ্গে বাংলায় তো আমি এনেছি, কিন্তু বিজেপি কুকুরকে পোছে, আমাকে তো পোছে না। অর্থাৎ নিজেকে তিনি কুকুরের সঙ্গে তুলনা করতে বসলেন। মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আরে সরকার হয়েছে, আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর আমি কথা বলি একটা, আমার সঙ্গে অন্যরকম করে অন্য প্রপাগান্ডা করে। যাই হোক, এর পরপরই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নানা বিকৃত মন্তব্য করেন। তিনি নেতাজিকে ওয়ার ক্রিমিনাল, দেশদ্রোহ বলেন। প্রশ্ন তোলেন আজাদ হিন্দ ফৌজ নিয়ে। আজাদ হিন্দ ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বুঝলেন? কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীপেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছতে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীপেন্দ্রনাথ বুঝছেন? এখন এর পরপরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, অনন্ত মহারাজের বহু ফ্যান যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তাদের বহু ভিডিও ছবি সামনে আসতে থাকে। সেখানে নেতাজিকে সরাসরি অসম্মান করা হয়। এমন ছবিও দেখানো হয় এআই দিয়ে। নেতাজির গলায় পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনন্ত মহারাজ। এখন এহেন দুর্বিনীত অনন্ত মহারাজের বিদ্যের দৌড়টা কতটা জানেন? তিনি নাকি কোনো গ্রামের স্কুল থেকে 8 পাস। লোকটার সাহস দেখে অবাক লাগে। কিসের জোরে এই ব্যক্তিটি এত কথা, সেটা কেন্দ্রীয় এজেন্সি অবশ্যই বের করা দরকার। এবার আমরা একটু কোচবিহার রাজবংশের ইতিহাস এবং স্বাধীনতায় তাদের কি কি যোগদান ছিল একবার দেখে নেওয়া যাক। সালটা 5ই এপ্রিল 1773। ভুটানের ভয়ঙ্কর আক্রমণ থেকে কোচবিহারকে রক্ষা করার জন্যই তৎকালীন মহারাজা ধর্মেন্দ্র নারায়ণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য নিতে বাধ্য হন। সেই চুক্তির হাত ধরেই কোচবিহার ব্রিটিশদের সুরক্ষাধীন একটি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটে পরিণত হয়। এরপর থেকেই রাজ্যে অভ্যন্তরীণ শাসন কাজ চালিয়ে গেলেও বৃহত্তর ক্ষেত্রে ব্রিটিশদের সার্বভৌমত্ব বা প্যারামাউন্সি মেনে চলতে বাধ্য হয় তারা। সরকারি কোচবিহার জেলার ইতিহাসেও রাজাকে ব্রিটিশ সরকারের অধীনস্থ ফিউডেটরি রুলার হিসেবেই উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশরা কখনোই কোচবিহারকে সরাসরি নিজেদের সাধারণ প্রদেশের মতো শাসন করেনি। রাজ পরিবারের শাসন বজায় থাকলেও রাজ্যের স্বাধীন পররাষ্ট্রনীতি ও সার্বভৌম ক্ষমতা সীমিত হয়ে পড়েছিল। এর দীর্ঘ সময় পর 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 1949 সালে কোচবিহারের শেষ রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারতের ডমিউন গভর্নমেন্টের হাতে রাজ্যের পূর্ণ প্রশাসনিক কর্তৃত্ব হস্তান্তরের চুক্তিপত্রে স্বাক্ষর করে। অবশেষে 1949 সালের 12ই সেপ্টেম্বর এই প্রশাসনিক হস্তান্তর কার্যকর হয় এবং 1950 সালের 19শে জানুয়ারি কোচবিহার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে যুক্ত হয়। যে কোচবিহার রাজবংশ এবং রাজবংশী সমাজ এত দীর্ঘ ইতিহাস, সংগ্রাম ও বিবর্তনের মধ্যে দিয়ে আজকের এই জায়গা এসেছে, সেই ইতিহাসকে জলের মতো সস্তা বানিয়ে আজ কিছু সুবিধাভোগী মানুষ নিজেদের রাজনৈতিক স্বার্থে তা ব্যবহার করছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই বা ভারতের সঙ্গে সংযুক্তি,
কোনো ঐতিহাসিক সত্যকে ঠিকমতো না জেনে আজ যারা ফাঁকা ময়দানে দাঁড়িয়ে নেতাজি বা দেশের স্বাধীনতা সংগ্রামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন, তারা আসলে কোচবিহারের ঐতিহ্যকে চরম অপমান করছেন। প্রতিবেদনের এই পরিসরে নেতাজির সম্পর্কে আলোচনা করাটা নেহাতি ধৃষ্টতা বলে আমি মনে করি। নেতাজির বিষয়ে আমরা সবাই জানি, তিনি স্বাধীনতা সংগ্রামের একজন মুখ্য নেতা এবং বিশ্ববন্দিত। অনন্ত মহারাজের কুকীর্তি কেবল নেতাজিকে উল্টোপাল্টা বলার মধ্যে আটকে নেই। তিনি কখনো কোচবিহারের অন্য আলাদা রাজ্যের দাবি করে বসেছেন, আবার কখনো বা প্রকাশ্যে স্টেজেই বিজেপি নেতাদের সঙ্গে ঝগড়া করেছেন। কাজেই অনন্ত মহারাজের এই বেফাঁস ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই চারদিকে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। বাঙালি যুব সমাজ এক মুহূর্তের জন্য চুপ করে বসে নেই। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং নেতাজিকে অসম্মান করার প্রতিবাদে রাজ্য জুড়ে ফুঁসে উঠছে তরুণ প্রজন্ম। সম্প্রতি কোচবিহার সহ বিভিন্ন এলাকায় যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সংঘটিত হয়েছে, আপনারা ঠিক এই মুহূর্তে স্ক্রিনে তারই কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে উন্নয়ন, রাজবংশী সম্প্রদায়ের শিক্ষা, কর্মসংস্থান বা মৌলিক অধিকার যা নিয়ে একজন সংসদ সদস্যদের সবচেয়ে বেশি সরব হওয়া উচিত ছিল, সেগুলোতে নিজের চরম ব্যর্থতা ঢাকতেই কি এই নেতাজি বিতর্ক? প্রশ্ন কিন্তু উঠছে। ইতিহাসকে অপমান করে সাময়িক লাইমলাইটে থাকা সহজ, কিন্তু মানুষের জন্য কাজ করা কঠিন। দ্বিতীয়ত, রাজনৈতিক নিঃসঙ্গতা এবং অস্তিত্ব রক্ষার চেষ্টা। আমরা দেখলাম কিভাবে কোনো দলই তাকে আর ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না। একদিকে বিজেপির নেতৃত্ব তাকে এড়িয়ে চলছে, অন্যদিকে তৃণমূল দলটাই তো উঠে যেতে বসেছে। রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়া এই মানুষটি এখন সমাজকে মেরুকরণ করে উগ্র ভাবাবেগ উস্কে দিয়ে নিজেকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা শুরু করেছে। তৃতীয়ত, রাজবংশী সমাজ ও বীর চিলারায়ের অপমান। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অনন্ত মহারাজ নিজেকে রাজবংশীদের প্রতিনিধি দাবি করলেও তিনি আসলে রাজবংশী সমাজের গৌরবময় ঐতিহ্যকেই কলঙ্কিত করছেন। যে সময়ে কোচবিহারের মাটিতে বীর চিলারায়ের মতো মহাবীর জন্ম নিয়েছিলেন, সে রাজবংশী সমাজ দেশের স্বাধীনতা সংগ্রামের বীরত্বের পরিচয় দিয়েছে। সেই সমাজের নাম ভাঙিয়ে নেতাজির মতো জাতীয় নায়ককে অপমান করা আসলে রাজবংশী সংস্কৃতি এবং ইতিহাসকেই অপমান করার শামিল। ভারতের সংবিধান অনুচ্ছেদ 51 অনুযায়ী আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামের সম্মান রক্ষা করার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। আর সেই জায়গায় দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি যখন দেশপ্রেমের প্রতীক নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বা দেশদ্রোহী বলার স্পর্ধা দেখান, তখন প্রশ্ন ওঠে, আইন ও প্রশাসন কেন এখনো নীরব? সাধারণ মানুষের সাধারণ কোন মন্তব্যে যেখানে মুহূর্তের মধ্যে সাইবার ক্রাইমের নোটিশ চলে যায়, সেখানে নেতাজির মতো মহাপুরুষকে এআই দিয়ে ছবি করে অপমান করার পরেও কেন এই ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? বাংলার ইতিহাস কোনো সুযোগ সন্ধানী নেতার সস্তা মন্তব্যে বদলে যাবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো দল বা গোষ্ঠীর সীমানায় বন্দী নয়, তিনি প্রতিটি ভারতীয়র আবেগ এবং গর্বের প্রতীক। এই ধরনের ইতিহাস বিকৃতি এবং অসংলগ্ন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুধু কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এটি আজ প্রতিটি সাধারণ বাঙালিরও দায়িত্ব। অবশেষে আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী একদম কড়া পদক্ষেপের কথা বলেছেন এই ধরনের আপত্তিজনক মন্তব্যের বিরুদ্ধে। তিনি এটাও বলেছেন যে নিরাপত্তা বিভাগ অনুসন্ধান করে দেখবে এদের পেছনে কার প্ররোচনা রয়েছে এবং আইনি পদক্ষেপও নেওয়া হবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে অপরাধীরা যে দলেরই হোক না কেন, তারা সরকারের দলের হলেও বা সরকারি কর্মচারী হলেও গ্রেফতারের সম্মুখীন হবে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন,
সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। দুপুরবেলা আজকে বিধায়ক সেবা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ডেডিকেশন করেছি আমরা। তথ্য সংস্কৃতি দপ্তর নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের বর্তমান যারা আছেন তাদের কাছ থেকে ছবি অনুমোদন করেছে। রাজ্য সরকার সমস্ত সরকারি অফিসে, সমস্ত সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাধ্যতামূলক করে নোটিফিকেশন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর ছবি তৈরি করে প্রত্যেক বিধায়ককে প্রত্যেক সরকারি দপ্তরে পাঠানোর ব্যবস্থা করছে, কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। আজ বিকালেই ওনার পরিবারের সঙ্গে তথ্য সংস্কৃতি প্রিন্সিপাল সেক্রেটারি মিট করে ছবি অনুমোদনে নিয়ে এসছেন। আমরা তো একদিকে এটা করেছি, সাথে সাথে যারা এই ধরনের কাজ করেছেন আমাদের সাইবার ক্রাইমের অন্তর্গত, সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম এবং আমাদের পুলিশের জেনারেল বিএনএস এর অন্তর্গত যেগুলো আছে, এটা সাইবার ক্রাইমের মধ্যে হয়তো পড়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছে, আমাদের ডিজিপি আছেন, ডিজিপি সাহেব নিজে এটা দেখে নেবেন। আমাদের এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সাহায্য নিয়ে এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা এগুলো ইলেকট্রনিক ডিভাইসকে দেখে তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। আর এই ঘোষণার পরদিনই কেড়ে নেওয়া হয়েছে অনন্ত মহারাজকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গবিভূষণ খেতাব। শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন বাঙালি রশ্মিতার বিরুদ্ধে বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতি। আপনার কি মনে হয়, অনন্ত মহারাজের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে কি কড়া আইনি ব্যবস্থা নেওয়া উচিত, নাকি এর পেছনে সত্যি লুকিয়ে রয়েছে অন্য কোনো রাজনৈতিক চাল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং শেয়ার করে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এই প্রতিবাদকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি মাধ্যম চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।